সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা আলোচনা করব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টের প্রথম পত্র ফিন্যান্স নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টার অর্থায়নের ধারণা। এটা অনেক আগেই পড়ানোর কথা ছিল তোমাদেরকে, কিন্তু শুরু করতে অনেক লেট হয়ে গেল। সমস্যা নাই, আশা করি তোমরা ক্লাসটা এনজয় করবা। আমরা অর্থায়ন কি শুরু করবো, প্রথম অর্থায়ন কি সেটা দিয়ে। তবে অর্থায়ন কি এটা বোঝার আগে আমাদেরকে দুইটা জিনিস অবশ্যই বুঝতে হবে। সেটা হচ্ছে উদ্বৃত্ত উৎস এবং ঘাটতি উৎস। এই দুইটা টার্ম অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, না হয় আমরা অর্থায়ন কি সেটা বুঝবো না। প্রথমে হচ্ছে উদ্বৃত্ত উৎস। দেখো, আমরা ইনকাম করি, খরচ করি, এটা হচ্ছে আমাদের মোটামুটি সবারই কমন একটা কাজ। এখন ধরো এই কাজটা করতে গিয়ে একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেখা যায় আমি যত টাকা ইনকাম করছি এর চেয়ে আমার খরচ বেশি হচ্ছে, অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় আমি যত ইনকাম করলাম তার চেয়ে আমার খরচ কম হচ্ছে। এই যে আমার আয়ের চেয়ে খরচ বা ব্যয় বেশি বা কম, এটার উপর ভিত্তি করেই আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে উদ্বৃত্ত উৎস আর একটা হচ্ছে ঘাটতি উৎস। তাহলে উদ্বৃত্ত উৎস কি? উদ্বৃত্ত উৎস হচ্ছে ওই উৎস, ব্যক্তি বা প্রতিষ্ঠান, এখানে ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, ঠিক আছে, যার আয়ের চেয়ে ব্যয় কম। অর্থাৎ উদ্বৃত্ত উৎস হচ্ছে ওই প্রতিষ্ঠান যার আয় ইজ গ্রেটার দেন ব্যয়, অর্থাৎ তার আয়ের চেয়ে ব্যয় বেশি থাকবে, তার মানে তার কাছে অলস টাকা পড়ে থাকে, যেটাকে আমরা সেভিংস নামে ডেকে থাকি। আর ঘাটতি উৎস হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, ঠিক আছে, অনেক বা কম হতে পারে, তবে বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি। দ্যাট মিনস ব্যক্তি বা প্রতিষ্ঠান যার আয় ইজ লেস দেন ব্যয়, আমরা তাকে ডাকি হচ্ছে ঘাটতি উৎস। তাহলে দেখো, আমরা দুইটা উৎস পেয়ে গেলাম, একটা হচ্ছে উদ্বৃত্ত উৎস আর একটা হচ্ছে ঘাটতি উৎস। উদ্বৃত্ত হচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি, আর ঘাটতি হচ্ছে ব্যয়ের চেয়ে আয় কম। অর্থাৎ একজনের কাছে থাকে হচ্ছে সেভিংস, ওর কাছে থাকবে হচ্ছে সেভিংস অতিরিক্ত টাকা, এর কাছে থাকবে হচ্ছে ঘাটতি। এখন দেখো, এই যে ঘাটতি লোক, তার তো টাকার প্রয়োজন, তার ডে টু ডে এক্সপেন্সটা মিট করতে হবে। সে যদি প্রতিষ্ঠানে হয় তাহলে তার খরচটা তাকে মিট আপ করতে হবে। সে কোথেকে করবে? সে ওই সমস্ত জায়গা থেকে করবে যার কাছে কি আছে, সেভিংস আছে, ঠিক আছে। তাহলে দেখো, উদ্বৃত্ত উৎসের কাছে সেভিংস আছে, ঘাটতি উৎসের কাছে টাকা নাই। এখন সে টাকার জন্য যাবে কোথায়? সেভিংসের কাছে, ঠিক আছে। ওখান থেকে সে টাকা নিয়ে সে তার প্রয়োজনীয় যে প্রয়োজনটা সেটা মিটাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, উদ্বৃত্তের কাছ থেকে ঘাটতি টাকা নিয়ে তার প্রয়োজন মিটাচ্ছে, এখানে যে মেকানিজমটা, এটাই হচ্ছে মূলত আমাদের অর্থায়ন। আমি আবার বলি, উদ্বৃত্তের কাছে অতিরিক্ত টাকা আছে, ঘাটতির কাছে টাকা নাই। এখন সে তার প্রয়োজন মেটানোর জন্য উদ্বৃত্তের কাছ থেকে টাকা নেবে, ঠিক আছে। সে সরাসরিও নিতে পারে, অথবা কোনো একটা মিডিয়ার মাধ্যম হয়ে নিতে পারে। সরাসরি কখন নিবে? যখন তারা দুজন পরিচিত হবে। যখন অপরিচিত হয় তখন তো তারা সরাসরি নিতে পারবে না। তখন তারা কী করবে? কোনো একটা মিডিয়ার মাধ্যমে অবশ্যই কী করবে? উদ্বৃত্তের কাছে যাবে, ওইখান থেকে টাকা নিয়ে সে তার প্রয়োজনটা মিটাবে, ঠিক আছে। এটাই হচ্ছে অর্থায়ন। দ্যাট মিনস আমরা বলতে পারি, দেখো, এটা দুইভাবে হয়। একটা হচ্ছে উদ্বৃত্ত থেকে সরাসরি ঘাটতি দিয়ে টাকা যাবে যখন তারা পরিচিত হয়। যখন তারা অপরিচিত, ঘাটতি এবং উদ্বৃত্ত দুজন একজন আরেকজনকে চিনে না, তখন তারা মিডিয়ার মাধ্যমে যাবে। সেটা কী হবে? উদ্বৃত্ত থেকে মধ্যস্থতাকারী যে মিডিয়া সে টাকা নেবে এবং ওই টাকাটা তার সেভিংসটা নেবে, ওই সেভিংসটা সে কী করবে? ঘাটতিকে প্রদান করবে, ঠিক আছে। একটা হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে পরোক্ষ। অর্থাৎ এখানে একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ, ঠিক আছে। এই যে দেখো, একজন উদ্বৃত্ত আর একজন ঘাটতি, তাদের এই প্রয়োজন মেটানোর যে মেকানিজমটা, এটি হচ্ছে অর্থায়ন। অর্থাৎ প্রত্যক্ষ, এটা হচ্ছে প্রত্যক্ষ, এটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্বৃত্ত উৎস থেকে ঘাটতি উৎসে অর্থ সরবরাহ, ঠিক আছে, এবং অর্থটা যথাযথ ব্যবহার, ঠিক আছে, এটাই হচ্ছে অর্থায়ন মূলত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, আমি আবার বলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্বৃত্ত উৎস থেকে ঘাটতি উৎসে অর্থ সরবরাহ, ঠিক আছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্বৃত্ত উৎস থেকে ঘাটতি উৎসে অর্থ সরবরাহ এবং ওই অর্থের যথাযথ ব্যবহার, ঠিক আছে। এই মেকানিজমটাই হচ্ছে কি? অর্থায়ন।
ঠিক আছে? আশা করি তোমরা এই চার্ট দুইটা অবশ্যই অবশ্যই ভালো করে বুঝতে হবে, না হয় তোমাদের অনেক ধরনের গ্যাপ থেকে যাবে, অনেক কিছু তোমরা বুঝতে পারবে না, মুখস্থ করে যাবে শুধু। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কি শিখলাম? উদ্বৃত্তস্য কি? উদ্বৃত্তস্য হচ্ছে আয়ের চেয়ে যার ব্যয় বেশি, আর ঘাটতি হচ্ছে কি? যার আয়ের চেয়ে ব্যয় কম। আর অর্থায়ন হচ্ছে কি? প্রত্যক্ষ এবং অথবা পরোক্ষভাবে উদ্বৃত্ত থেকে ঘাটতি উৎসে অর্থ সরবরাহ এবং ওই অর্থের যথাযথ ব্যবহার, সেটাই হচ্ছে অর্থায়ন। আচ্ছা, এরপর আমরা নেক্সট টপিক্সে যাব। দেখো এই যে চারটা, আমরা এই প্রথম চারটা অর্থাৎ প্রত্যক্ষ যে পার্টটা, ঠিক আছে, উদ্বৃত্ত থেকে সরাসরি ঘাটতি টাকা যাচ্ছে, এই মেকানিজমটা খুব কমই দেখা যায়। আমরা বাস্তবিক ক্ষেত্রে যখন প্র্যাকটিক্যালি ইউজ করব তখন এর ব্যবহারটা খুবই কম। আমরা সবচেয়ে বেশি দেখব হচ্ছে পরোক্ষ অর্থায়নটা, অর্থাৎ উদ্বৃত্ত থেকে টাকা যাবে মধ্যস্থতাকারীর মাধ্যম হয়ে কোথায়? ঘাটতিতে। ঠিক আছে? এই মেকানিজমটাই আমরা সবচেয়ে বেশি দেখে থাকি। ঠিক আছে? এখান থেকে আমরা বাকি সবগুলো কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা একটা নেক্সট কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে অর্থায়ন কয় ধরনের? অর্থায়নের প্রকারভেদ। দেখো আমরা আনসারগুলো কিন্তু সবগুলো এখান থেকেই, চার্ট থেকেই দিতে হবে তোমাদেরকে। অর্থায়ন কবে হতে পারে? দেখো, একটা হচ্ছে উদ্বৃত্ত থেকে সরাসরি ঘাটতি টাকা যাচ্ছে, এটা হচ্ছে প্রত্যক্ষ। তাহলে অর্থায়নের একটা প্রকারভেদ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যক্ষ অর্থায়ন। এই হচ্ছে একটা। সেকেন্ড, দেখো উদ্বৃত্ত থেকে মধ্যস্থতাকারীর মাধ্যমে ঘাটতিতে টাকা যাচ্ছে। ঠিক আছে? তো এটা আরেকটা মেকানিজম। তাহলে আরেকটা প্রকারভেদ আমরা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে পরোক্ষ। তাহলে আমরা পেয়ে গেলাম অর্থায়নের কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ কোনটা? যেটা উদ্বৃত্ত থেকে মাঝখানে কোনো কি থাকবে না, কোনো মধ্যস্থতাকারী থাকবে না, কোনো মাধ্যম থাকবে না, টাকাটা সরাসরি চলে যাবে কোথায়? ঘাটতির কাছে। এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ অর্থায়ন। আর পরোক্ষ অর্থায়ন কোনটা? যেটা হচ্ছে উদ্বৃত্ত থেকে ঘাটতির কাছে টাকা যাবে, তবে মাঝখানে অবশ্যই একজন মিডলম্যান থাকবে, মধ্যস্থতাকারী থাকবে, আর সেটাই হচ্ছে আমাদের পরোক্ষ অর্থায়ন। এই যে মধ্যস্থতাকারী, বাস্তবিক ক্ষেত্রে আমরা যখন ইউজ করবো মধ্যস্থতাকারী, খেয়াল রাখবো তোমার আর্থিক প্রতিষ্ঠানগুলোয় নর্মালি কী হয়? মধ্যস্থতাকারী হয়ে থাকে। ঠিক আছে? ওরা উদ্বৃত্ত থেকে টাকা সংগ্রহ করে এটা নির্দিষ্ট প্রাইসে, এবং ওই টাকাটা ঘাটতি উৎসে সরবরাহ করে আরেকটা নির্দিষ্ট প্রাইসে, মাঝখানে যে গ্যাপটা ওইটাই তাদের ইনকাম। আচ্ছা, তাহলে আমরা দেখে ফেললাম উদ্বৃত্ত উৎস কী, ঘাটতি উৎস কী, অর্থায়ন কী এবং অর্থায়নের প্রকারভেদ। আমরা একটা টপিক্সে যাবো এখন, সেটা হচ্ছে এই যে অর্থায়নের কথা বলতেছি আমরা, এই মেকানিজমটার বৈশিষ্ট্য কী? অর্থায়নের বৈশিষ্ট্য। আমরা এখন চলে যাবো হচ্ছে অর্থায়নের বৈশিষ্ট্য দেখার জন্য। এই কোশ্চেনটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে চেঞ্জ করা যায় বৈশিষ্ট্য। যেমন ধরো হচ্ছে একদম আর্থিক ম্যানেজারের কী কাজ থাকতে পারে, ঠিক আছে? আর্থিক ম্যানেজারের কাজ, অথবা আর্থিক ম্যানেজারের কী কী সিদ্ধান্ত নিতে হয়, এগুলো সবগুলোর আনসার একই। বা অর্থায়নের প্রকৃতি কেমন, এগুলো সবগুলোর আনসার একই। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই চার্ট থেকেই আনসারগুলো বের করার চেষ্টা করব। আমি আগেই বলছি এই চার্টের ভিতরে আমাদের ফিনান্সের যাবতীয় সবগুলো কোশ্চেনের আনসার এখানেই থাকবে। ঠিক আছে? এই চার্টের মধ্যেই থাকবে। এখান থেকে তোমাকে তোমার মাথায় ইউজ করে খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো অর্থায়নের বৈশিষ্ট্য, কাজ, বা আমরা এখন সিদ্ধান্তগুলো কি সেটা দেখার চেষ্টা করব। আমি আগেই বলছি তোমাদেরকে প্রত্যক্ষ অর্থায়ন আমাদের আলোচনায় আসবে খুবই কম। আমরা বেশিরভাগ সময়ই আলোচনা করব হচ্ছে পরোক্ষ অর্থায়নটা। এই পরোক্ষ অর্থায়ন থেকে আমরা বের করব অর্থায়নের বৈশিষ্ট্য কী, কাজ কী, সিদ্ধান্ত কী, অথবা প্রকৃতিটা কেমন হবে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1 দেখো, অর্থায়নে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা এই দিক থেকে শুরু করব। উদ্বৃত্ত উৎসের কাছে অনেক টাকা আছে, মধ্যস্থকারী কী করবে? ওই টাকাটা সংগ্রহ করে কাকে দেয়? ঘাটতিকে দেয়। ঠিক আছে? তাহলে দেখো এই মেকানিজমটাই আমাদের প্রথম কাজ হচ্ছে কী করা? মধ্যস্থকারী অর্থ সংগ্রহ করবে কোত্থেকে? উদ্বৃত্ত থেকে। তাহলে প্রথম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ। আমরা যখন ফিনান্সের বৈশিষ্ট্য পড়বো, কাজ পড়বো, সিদ্ধান্ত পড়বো বা প্রকৃতি পড়বো, এখানে প্রথম কাজই হচ্ছে কী করা?
আর্থিক ম্যানেজারের প্রথম কাজ বা ফিনান্সের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কী করা, উদ্বৃত্ত থেকে মধ্যস্থকারী কী করবে, সবগুলো টাকাগুলো সংগ্রহ করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো মধ্যস্থকারী টাকাগুলো সংগ্রহ করে নিশ্চয়ই সে রেখে দিবে না, এগুলো কী করবে, অবশ্যই বিনিয়োগ করবে। কোথায়? ঘাটতি উৎসে, যার কাছে টাকা নাই তাকে অবশ্যই কী করবে, এই টাকাগুলো তারা দিবে, ঠিক আছে। সো তাহলে এটা হচ্ছে কী করা, যে তহবিলটা সে সংগ্রহ করলো ওটা কী করবে, বিভিন্ন ঘাটতি উৎসে বন্টন করবে। তাহলে তহবিল বন্টন, এটা হচ্ছে তার সেকেন্ড কাজ, ঠিক আছে। এই দুটি হচ্ছে মূলত ফিন্যান্সের মূল বৈশিষ্ট্য বা কাজ, মূল কাজ বা আর্থিক ম্যানেজারের মূল সিদ্ধান্ত, ঠিক আছে। এই দুইটাই মূলত, ঠিক আছে। একটা হচ্ছে তহবিল সংগ্রহ আর একটা হচ্ছে তহবিল বন্টন। তহবিল সংগ্রহ হবে থেকে উদ্বৃত্ত থেকে মধ্যস্থকারী তহবিলটা সংগ্রহ করবে এবং ওই মধ্যস্থকারী কী করবে, ওই তহবিলটা সে সংগ্রহ করছে ওইটা বিভিন্ন ঘাটতি উৎসে বিনিয়োগ করবে, ঠিক আছে, বা লোন দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ঘাটতি উৎসের দৃষ্টিকোণ থেকেও একই কাজটা করতে পারি, ঠিক আছে। দেখো ঘাটতি উৎস কী করে, তহবিল সংগ্রহ করে কোত্থেকে, মধ্যস্থকারী থেকে, ঠিক আছে। ওই টাকাটা সংগ্রহ, তাহলে এখানে তার প্রথম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ। এরপর এই কাজটা সে কী করে, এই টাকাটা সে কী করবে, নিশ্চয়ই কোথাও ইনভেস্ট করবে, ঠিক আছে। ওইটা হচ্ছে তার কি, বন্টন, তহবিলটা বন্টন করবে। নিশ্চয়ই কোনো একটা জায়গায় সে ইনভেস্ট করবে না, অনেকগুলো জায়গাতে সে কী করবে, ইনভেস্ট করবে। সো এটা হচ্ছে তহবিল বন্টনটা হচ্ছে কি তার 2 নম্বর কাজ, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের মূল বৈশিষ্ট্য ফিন্যান্সের অথবা আর্থিক ম্যানেজারের কাজগুলো অথবা সিদ্ধান্তগুলো। আচ্ছা, এর বাইরে আরেকটা কাজ তারা করে থাকে, সেটা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে উদ্বৃত্ত উৎস বা ঘাটতি উৎস, এটা হতে পারে ব্যক্তি, না হয় প্রতিষ্ঠান। যদি সেটা কোনো প্রতিষ্ঠান হয়, ঠিক আছে, অংশীদারি বা যৌথ মূলধনী কোম্পানি, তখন তার প্রফিটগুলো কী করার প্রয়োজন পড়ে, ভাগ করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। এখন ওই প্রফিটটা অনেক সময় যদি দিয়ে দিই আমরা, তাহলে আমাদের শেয়ারের মার্কেট প্রাইসটা ফল করতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় আমার এই লভ্যাংশ সিদ্ধান্তের উপর নির্ভর করবে মার্কেট প্রাইসটা বাড়বে না এই কমবে, ঠিক আছে। এটার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়, সেটা হচ্ছে আমরা লভ্যাংশ দিব কি দিব না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, ঠিক আছে। কারণ আমরা মূলত ফিনান্স পড়ি হচ্ছে কি জন্য, মালিকের আর্থিক সুবিধাটা বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। সো আর্থিক সুবিধা বৃদ্ধি করার জন্য আরেকটা কাজ আমাদেরকে করতে হয় বা ফিনান্সের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সেটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্তটা। তাহলে দেখো আমরা একসাথে অনেকগুলো কোয়েশ্চেন আনসার পেয়ে গেছি। যদি পরীক্ষা আসে ফিনান্সের বৈশিষ্ট্য কী বা অর্থায়নের বৈশিষ্ট্য কী, তাহলে তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তহবিল সংগ্রহ করা এবং ওই তহবিলটা সংরক্ষিত যে তহবিল এটাকে বন্টন করবে, এবং যদি ওই প্রতিষ্ঠান যদি যৌথ মূলধনী কোম্পানি হয় তার লভ্যাংশের সিদ্ধান্ত নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফিনান্সের কাজ, একই আনসার হবে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ, এরপরের কাজ হচ্ছে তহবিলটা বন্টন, এবং এরপর কাজ হচ্ছে যদি কোম্পানি হয় তাহলে তার লভ্যাংশটা বন্টন করে দেওয়া। এরপর হচ্ছে আর্থিক ম্যানেজারের সিদ্ধান্ত, কী কী সিদ্ধান্ত নেই, একই আনসার। তার প্রথম সিদ্ধান্ত হচ্ছে সে কোন তহবিল থেকে কোন উৎস থেকে টাকাটা সংগ্রহ করবে, যেহেতু সে ঘাটতি উৎস, এবং কোথায় সেটা কী করবে, বিনিয়োগ করবে বা বন্টন করবে, ঠিক আছে। এরপর হচ্ছে যদি সেটা কোম্পানি হয় তাহলে সে লভ্যাংশ দিবে কি দিবে না, বা কী পরিমাণে দিবে, তার এই সিদ্ধান্তটা নিতে হবে। এবং প্রকৃতি একই কাজ, ঠিক আছে, বৈশিষ্ট্য প্রকৃতি একই জিনিস বা ধর্ম। এ হচ্ছে মোটামুটি আমাদের প্রাথমিক আলোচনা, ঠিক আছে। সো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সেটা হচ্ছে উদ্বৃত্ত উৎস কী, ঘাটতি উৎস কী, ঠিক আছে। এরপর আমরা দেখেছি হচ্ছে অর্থায়ন কী, তারপর আমরা এই চার্ট থেকে অর্থায়নের প্রকারভেদ বের করার চেষ্টা করছি। তারপর এখান থেকে আমরা ফিনান্সের বৈশিষ্ট্য কী, আর্থিক ম্যানেজারের কাজ কী বা সিদ্ধান্ত কী, এগুলো বের করার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটা পরবর্তী টপিক্সে চলে যাব। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সবগুলো আলোচনা করবা, তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে বইতে, যেমন ধরো ঝুঁকি ও মুনাফা, তারপর স্বল্পমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন, তারপর হচ্ছে মূলধন বাজেটিং, দেখো এই সবগুলো কাজ কিন্তু আমাদের এই চার্টের মধ্যে চলে আসবে, ঠিক আছে। যেমন আমরা মূলধন বাজেটিং কখন করব, ঠিক আছে, অর্থাৎ ওই চ্যাপ্টারটা আমি কেন পড়বো বুঝতে হবে। এই চার্টের ভিতরে এটা কিন্তু জড়িত আনসারটা। দেখো ঘাটতি উৎস কী করে, তার টাকা প্রয়োজন, সে যদি প্রতিষ্ঠান হয় তার টাকা প্রয়োজন কেন, সে বিনিয়োগ করার জন্য, ঠিক আছে। তাহলে এই টাকাটা সে কোথায় বিনিয়োগ করবে, কীভাবে বিনিয়োগ করবে, তার অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, কোন প্রজেক্ট তার জন্য লাভজনক, ঠিক আছে। তাহলে দেখো অনেকগুলো প্রজেক্টে সে বিনিয়োগ করবে, ঠিক আছে। এখান থেকে ভালো প্রজেক্টটা খুঁজে বের করতে হবে। এটা বের করার জন্য আমার কী দরকার, আমার অবশ্যই ক্যাপিটাল বাজেটিং জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, সে ক্যাপিটাল বাজেটিং করবে, তার জন্য ফিনান্স করতে হবে, তার টাকার প্রয়োজন।
এখন টাকাটা আসবে কোত্থেকে? কোন মেয়াদে আসবে? স্বল্প মেয়াদে হতে পারে, দীর্ঘমেয়াদে হতে পারে, অথবা কি মধ্যমেয়াদে হতে পারে। সে কোন মেয়াদে টাকাটা নেবে কোত্থেকে? মধ্যস্থকারীর কাছ থেকে, ঠিক আছে? কোন মেয়াদে নেবে? কারণ এখানে একটা খরচ জড়িত, তাহলে এখানে তাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন, ঠিক আছে, এগুলো মাস্ট জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে কাজগুলো করবে সে, এখানে অবশ্যই এখানে টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ সময় মূল্যটা তাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে মোটামুটি এই চার্টের মধ্যেই তোমরা দেখবে সব কিছু চলে আসবে, ঠিক আছে? এই চার্টটা খুব ভালো করে বুঝে জেনে রাখার চেষ্টা করবা। আমরা এখন যাব হচ্ছে পরবর্তী টপিক্সে। আমাদের পরবর্তী টপিক্স হচ্ছে অর্থায়নের লক্ষ্য। অর্থায়নের লক্ষ্য, দেখো অর্থায়নের লক্ষ্য এবং ব্যবসায়ের লক্ষ্য কিন্তু ভিন্ন না। ব্যবসা করে মালিক কি জন্য? প্রফিট করার জন্য, ঠিক আছে? এখানে অর্থায়ন হবে কেন? মালিকের ওই একই প্রয়োজনটা মিট আপ করার জন্য, ঠিক আছে? কী করার জন্য? প্রফিট করার জন্য, অর্থাৎ মালিকের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, ঠিক আছে? অর্থাৎ আমাদের ব্যবসা করার জন্য বা অর্থায়ন করার জন্য মূল লক্ষ্য হচ্ছে কি? মালিকের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, ঠিক আছে? আচ্ছা, মালিকের যে সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করবো, ঠিক আছে, বৃদ্ধি হচ্ছে কীভাবে হচ্ছে? আমি এটা বুঝবো কীভাবে, বা আমি এটা কীভাবে বাড়াবো? আমার পলিসি কী হবে, ঠিক আছে? এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা কাউন্ট করার জন্য বা এই অ্যাপ্রোচগুলো নেওয়ার জন্য আমরা দুইটা পলিসি অ্যাপ্লাই করে থাকি। সেটা হচ্ছে, অনেকগুলো পলিসি আছে, আমি এখানে জাস্ট দুইটা পলিসির কথা বলবো। একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, আর একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, আর একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, ঠিক আছে? এই যে দুইটা পলিসি সে ইউজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, মুনাফা সর্বাধিকরণ কি? মুনাফা সর্বাধিকরণ হচ্ছে মালিকের সুযোগ সুবিধা তখনই বৃদ্ধি হবে, আমি ধরে নিব, যখন ব্যবসায়ের প্রফিট বেশি, ঠিক আছে? যখন ব্যবসায়ের প্রফিট বেশি তখন আমি ধরে নিব মালিকের সুযোগ সুবিধা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? সো আমাদের অর্থায়নের লক্ষ্য কী হয়েছে? পূর্ণ হয়েছে, ঠিক আছে? এখন দেখো তাহলে মুনাফা কীভাবে হয়? মুনাফা হচ্ছে প্রফিট, প্রফিট ইকুয়াল রেভিনিউ মাইনাস কস্ট। এটা হচ্ছে প্রফিট ক্যালকুলেশনের সূত্র, আমরা সকলেই জানি, এটা আগেই দেখেছি আমরা। তাহলে দেখো, তাহলে আমাদের এখন পলিসিগুলো কী হবে মুনাফা সর্বাধিকরণ করার জন্য? এই পলিসি কিন্তু এই সূত্রের মধ্যেই রয়ে গেছে, এই সূত্রের মধ্যে আমাদের পলিসিটা রয়ে গেছে, ঠিক আছে? এখন দেখো প্রফিট আসবে কোত্থেকে? রেভিনিউ মাইনাস কস্ট থেকে, ঠিক আছে? রেভিনিউ হচ্ছে আমার রাজস্ব বা আয়গুলো, আর কস্ট হচ্ছে খরচগুলো, ঠিক আছে? এখন দেখো এখানে দুইটা স্লপ, আর এর আগে হচ্ছে প্লাস, সি এর আগে হচ্ছে মাইনাস। এই স্লপগুলোর মিনিং কি? দেখো, সমান চিহ্নের অপর পাশে যখন প্লাস থাকবে এটাকে বলা হয় পজিটিভ স্লপ, অর্থাৎ তোমার প্রফিটের সাথে রেভিনিউর সম্পর্ক হচ্ছে পজিটিভ। দ্যাট মিনস আমার যখন প্রফিট রেভিনিউটা বাড়বে, রাজস্বটা বাড়বে, তখন আমার প্রফিটটা বেড়ে যাবে, ঠিক আছে? আর এখানে মাইনাস স্লপের অর্থ হচ্ছে নেগেটিভ রিলেশন, ঠিক আছে? অর্থাৎ এখানে সি এর আগে হচ্ছে মাইনাস, অর্থাৎ ব্যয় এর আগে হচ্ছে মাইনাস। দ্যাট মিনস আমার যদি খরচ বাড়ে তাহলে আমার প্রফিটটা কমে যাবে, উল্টো রিলেশনটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তাহলে আমার পলিসি হচ্ছে কি? আমার পলিসি হচ্ছে যেহেতু কস্টের সাথে নেগেটিভ রিলেশন, কস্টটা কমাইতেও আমাকে যে কোনো প্রকারে, আর যেহেতু রেভিনিউর সাথে পজিটিভ রিলেশন, আমাকে প্রফিটটা রেভিনিউটা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পলিসি, কী জন্য? মুনাফা সর্বাধিকরণ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নাম্বার যে পলিসিটা বা লক্ষ্যটা আমাদের, সেটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, ঠিক আছে? সম্পদ, ব্যবসায়িক সম্পদ সর্বাধিকরণ। এই সম্পদ সর্বাধিকরণটা কীভাবে হয়? আমরা একটা সূত্রের মাধ্যমে সেটা দেখতে পারি। সেটা হচ্ছে, দেখো একটা সূত্র আছে এখানে, আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে সূত্রটা। কারবারের নিট বর্তমান মূল্য কারবারের নিট বর্তমান মূল্য, এটা ইকুয়াল হচ্ছে ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য ভবিষ্যৎ আয়ের, অর্থাৎ আমার ইন ফিউচারে যে আয়গুলো হচ্ছে, আমার রেভিনিউগুলো আসবে, অর্থাৎ নির্দিষ্ট একটা পিরিয়ড পরপর, 1 মাস বা 1 বছর পরপর, ওগুলোকে আমি বাট্টাকরণ করে সামনের দিকে প্রেজেন্টে নিয়ে আসবো। ওইখান থেকে বাদ দিব হচ্ছে
প্রাথমিক বিনিয়োগটা। তাহলে দেখো আমার পলিসি কী হবে এখানে, আমার টার্গেট হচ্ছে কারবারের নিট সম্পদ, নিট বর্তমান মূল্য আমি কী করবো, বৃদ্ধি করব, ঠিক আছে। আচ্ছা, এই যদি আমি নিট বর্তমান মূল্য বৃদ্ধি করতে পারি তাহলে আমার সম্পদ সর্বাধিকরণ হবে, এতে কী হবে, আমার অর্থায়নের লক্ষ্য ফিল আপ হবে। এখন এই কাজটা আমি কীভাবে করবো, এখানে আমার পলিসি কী দেখো, আমাদের এই সূত্রের মধ্যে কী কী পাচ্ছি আমরা, আয়ের ভবিষ্যৎ আয়, আমার ইন ফিউচারে যে আয়গুলো করবো এগুলোর বর্তমান মূল্য, ঠিক আছে। সো দেখো এটা হচ্ছে, এটার আগে হচ্ছে পজিটিভ প্লাস, দ্যাট মিনস এটার সাথে আমার সম্পর্ক হচ্ছে কি, কারবারে নিট বর্তমান মূল্যের সম্পর্ক হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে। অর্থাৎ আমার আয় যদি পারে তাহলে আমার কী হবে, নিট বর্তমান মূল্যটা বেড়ে যাবে। অন্যদিকে প্রাথমিক বিনিয়োগের সাথে সম্পর্ক হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ রিলেশন, ঠিক আছে। আর তাহলে দেখো আমার নিট বর্তমান মূল্যের সাথে যেহেতু প্রাথমিক বিনিয়োগের নেগেটিভ রিলেশন, সো আমার বিনিয়োগটা অবশ্যই কী করতে হবে, কমাতে হবে। যদি বিনিয়োগটা কমে তাহলে আমার কী হবে, নিট বর্তমান মূল্যটা বেড়ে যাবে। সো আমার পলিসি হচ্ছে প্রাথমিক বিনিয়োগ কমাবো এবং ভবিষ্যৎ আয়গুলো কী করবো, আমি বাড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে। এখানে বর্তমান মূল্য করার জন্য যে আমার ডিসকাউন্টিং রেটটা, এখানে আমার কোনো হাত নেই, এটা আসবে মার্কেট থেকে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি অর্থায়নের লক্ষ্য। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে দেখো আমরা আজকে ক্লাসটা বেশি দীর্ঘায়িত করবো না, কারণ একদিনে বেশি লোড দেওয়া তোমাদেরকে উচিত হবে না। তাহলে আমরা আজকে কী কী পড়ছি একটু হাইলাইটস করে যাচ্ছি আমি, সেটা হচ্ছে প্রথমে পড়ছি হচ্ছে উদ্বৃত্ত উৎস। উদ্বৃত্ত উৎস হচ্ছে কোনটা, যার আয়ের চেয়ে ব্যয় কম। আর এরপর পড়ছি আমরা হচ্ছে ঘাটতি উৎস। ঘাটতি উৎস হচ্ছে কি, যার আয়ের চেয়ে ব্যয় বেশি। এখন দেখো, আর এরপর আমরা পড়ছি হচ্ছে অর্থায়ন। কি অর্থায়ন হচ্ছে, দেখো এই যে উদ্বৃত্ত এবং ঘাটতি উৎস, এই উদ্বৃত্তের যে অর্থটা, অতিরিক্ত অর্থটা আমার, এটা ঘাটতি উৎস আমরা কী করবো, সরবরাহ করবো। সেটা সরাসরি হতে পারে অথবা কি কোনো একটা মিডিয়ার মাধ্যমেও হতে পারে, ঠিক আছে। এই যে কাজটা, এই মেকানিজমটা, এটি হচ্ছে আমাদের অর্থায়ন, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা দুইটা চার্ট পেয়েছি, একটা হচ্ছে প্রত্যক্ষ অর্থায়ন অর্থাৎ সরাসরি উদ্বৃত্ত থেকে ঘাটতি, একটা হচ্ছে উদ্বৃত্ত থেকে মধ্যস্থলের মাধ্যমে ঘাটতি, ঠিক আছে। এই যে দুইটা চার্ট, মূলত এই দুইটা চার্ট নিয়ে আমাদের কি ফিনান্সের সবগুলো যাবতীয় কাজগুলো করতে হবে। এখান থেকে আমরা ফিনান্সের প্রকারভেদ পেয়ে গেছি দুইটা, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ অর্থায়ন। এখান থেকে আমরা অর্থায়নের বৈশিষ্ট্যগুলো পেয়েছি, তিনটা বৈশিষ্ট্য পেয়েছে: তহবিল সংগ্রহ, তহবিল বন্টন এবং লভ্যাংশগুলো বন্টন করা, এবং আর্থিক ম্যানেজারের সিদ্ধান্ত আমরা এখানে পেয়েছি। এরপর আমরা দেখেছি হচ্ছে আর্থিক অর্থায়নের লক্ষ্যগুলো, এগুলো আসলে ব্যবসায়ের লক্ষ্যের সাথে এগুলো আলাদা করার সুযোগ নাই। আমরা লক্ষ্য দেখেছি দুইটা, একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ আর একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। পলিসিগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা সেটাও দেখেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।